প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে যথারীতি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি, আপনাদের অত্যন্ত সুপরিচিত। তিনি রতন তালুকদার লাইভে আগেও ছিলেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষভাবে সহযোগী বলা চলে, বিশেষ যার সঙ্গে সবসময় যোগাযোগ রয়েছে। প্লাস তিনি যুক্তরাষ্ট্র কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে একটি স্পেশাল রোল প্লে করছেন আজকে প্রায় 4 দশকের উপর, সেই ডক্টর নুরুন নবী। ডক্টর নুরুন নবী, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ব্যস্ত যদিও কিন্তু ভালো আছি আপনাদের দোয়ায়। এমনিতে ভাবি ভালো আছে তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, নবী ভাই, আজকে যেটা আপনার সঙ্গে তো আমাদের দীর্ঘদিনের পরিচিত সম্পর্ক, এবং এই কমিউনিটিতে আপনি বলতে গেলে আত্মার সঙ্গে জড়িত রয়েছেন, কমিউনিটির হার্ট বলা যায়, যার সঙ্গে আপনার সম্পর্ক দীর্ঘ অনেক দিনের, প্রায় 50 বছরের কাছাকাছি আপনি দেশে। প্রথমে একটা প্রশ্ন করতে চাই নবী ভাই, যে আজকে পশ্চিমবঙ্গে যে দফায় নির্বাচন হয়ে গেল, আজকে তার গণনা হচ্ছে 4 মে। সেই গণনা শুরুও হয়েছে, এখন পর্যন্ত বুঝতে পারছেন। তবে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আপনি কতটুকু খোঁজখবর রাখেন? আমি খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি, খোঁজখবর রাখি। তার কারণ হলো পশ্চিমবঙ্গের নির্বাচনটার একটা এফেক্ট বাংলাদেশেও পড়বে। হুম। যেই বিজেপি জয়ী হোক বা মমতাই জয়ী হোক, আমরা সবাই জানি যে আমরা একই ভাষাভাষী, একই সংস্কৃতির লোক। এবং আমরা কি বলে, আমাদের বর্ডার বা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার, ব্যবসা বাণিজ্য, কালচারাল এক্সচেঞ্জ, চিকিৎসা, সব ব্যাপারেই যোগাযোগ রয়েছে। তো দুই দেশের সরকারের যে মনোভাব, যদিও ভারতের কেন্দ্রীয় সরকার রাজনীতি, বৈদেশিক নীতি কন্ট্রোল করে, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্ক লোকালি অনেক কিছু নির্ভর করে। হুম। হুম। আমরা জানি যেমন কেন্দ্রীয় সরকার গঙ্গার চুক্তির জন্য রাজি ছিল, মমতার বাধার জন্য সেটা হয়নি। তিস্তা চুক্তিটা। এছাড়া হ্যাঁ, তিস্তা চুক্তি। হ্যাঁ। এবং মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার সাথে এসে সাইন করার কথা ছিল, তিনি আসেন নাই। তারপরে বাংলাদেশের পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটের সংখ্যাও অনেক বেশি। তাদের ভোটের উপর নির্ভর করে কোন দল জিতবে না জিতবে। এছাড়া বাংলাদেশের যে মৌলবাদী সন্ত্রাসী, ধর্মীয় সন্ত্রাসী যারা বর্ডারটা পোরাস হওয়াতে তারা পশ্চিমবঙ্গে যে আশ্রয় নেয়। তো বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গের কোন ধরনের সরকার থাকবে, কোন দলের সরকার থাকবে, তার উপরে নির্ভর করবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ তথা ভারতের সম্পর্ক কি কীরকম হবে। তো সেই জন্য আম, আমি মনে করি যে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল যেটা হবে, সেটা ভারত বাংলাদেশের সম্পর্কের উপরে প্রভাব ফেলবে। যে এক্সিট পোল যেটা আমরা শুনেছি, অধিকাংশ পোলেই বলছে বিজেপি জিতবে। বিজেপি যদি জিতে, পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার হয়, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কের অন্য ধরনের একটা প্রভাব ফেলতে পারে, এবং সেটা পজিটিভের দিকে যাওয়ার কথা এক্সপার্টরা মনে করছে। আর মমতা ব্যানার্জির যে সরকার এতদিন ক্ষমতা ছিল, ইনকামবেন্সির যে একটা এফেক্ট থাকে, হুম। সের জন্য সে অনেক ব্যাপারে আনপপুলার। তো এই সমস্ত কারণে যদি মমতা হেরে যায়, তাহলে হয়তো বাংলাদেশের আর পশ্চিমবঙ্গ বা তথা ভারতের সম্পর্কের পজিটিভ এফেক্ট হবে, ভালোই হবে। আর মমতা যদি থেকে যায়, রাজনীতি তো শেষ কথা বলতে কিছু নাই। হ্যাঁ, উনি যদি সেটাই। জিতে যান, ইলেকশনে জিতে গেলে, যেমন তারেক জিয়া ক্ষমতায় আসার আগে এক কথা বলছে, এখন অনেক কাজ করতেছে। সেটাই। যদিও ইলেকশনে জেতার জন্য মমতা অনেকটা কেন্দ্র
কেন্দ্রের যে পলিসি সেখান থেকে একটু ভিন্নতা দেখিয়েছে। হু নোজ, ইলেকশনের পরে সে হয়তো, যে ভারত বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একই কালচারের লোক, যাতায়াত আছে, হয়তো তার পরিবর্তন হতে পারে। তো মানে মোদ্দা কথা হলো যে এই নির্বাচনটা শুধু ভারতের আভ্যন্তরীণ নির্বাচন নয়, এই নির্বাচনের ফলাফলের উপরে ভারত বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সম্পর্কের উপরে প্রভাব ফেলবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা নবী ভাই, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি তো ধরেন দিল্লিতে গেলেন, কিন্তু আওয়ামী লীগের বহু কর্মী, নেতা কর্মী কিন্তু কলকাতায়। আম, তাই এই সরকার, ধরা যাক সরকার পরিবর্তন, আমরা তো এখনো বলতে পারছি না, ধরা যাক সরকার পরিবর্তন হয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এই যে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা ভারতে আশ্রয় নিয়েছে, তাদের কোনো অসুবিধা হইতে পারে বা কি বলে? আমার মনে হয় কোনো অসুবিধা হবে হবে না, কারণ এখন মমতা সরকারের আমলেও যখন কোনো অসুবিধা হচ্ছে না, হুম। বিজেপি সরকার আসলে কোনো পরিবর্তন হবে না, কারণ কিছু কিছু বিষয়ে মানবিক দিকটা কাজ করে। এটা ভারতে যারা, বিশেষ করে কলকাতায়, তারপরে বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে বাংলাদেশি শরণার্থীরা রয়েছে, রাজনৈতিক কর্মী, নেতাকর্মী রয়েছে, তাদের ব্যাপারটা অনেকটা মানবিক। হ্যাঁ, তো কাজেই ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের যদি প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতায় আসে, খুব একটা পরিবর্তন হবে বলে আমার কিন্তু মনে আপনাকে হয় না। আরেকটা নোট দিয়ে রাখি, আজকে কিন্তু আসামেরও ভোট গণনা হচ্ছে। আচ্ছা। আসামেও নির্বাচন হয়েছে, আসামের সাথে আমাদের দীর্ঘ সীমান্ত আসামের সাথে রয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। তো আসামের নির্বাচনে, আসামে তো ছিল আগে বিজেপি সরকার, এখন তারা এক্সিট পোল বলছে যে বিজেপি সরকারই আবার প্রত্যাবর্তন হচ্ছে। তো এটাও তো নিশ্চয়ই আপনি ভাবেন হ্যাঁ, যে। আমি যুদ্ধের সময় আমার কিন্তু হুম। এই মেঘালয়, আসাম, এদিকেই আমি ভারতে 3 বার গেছি, এই অঞ্চল দিয়ে গেছি, এবং মেঘালয়ের তুরাতে গিয়েছি, কারণ ওই এবং অঞ্চলটা তো আমাদের দিক থেকে কাছে, ময়মনসিংহ থেকে। হ্যাঁ কাছে। এবং আমি আমার যে উপরে যে ডকুমেন্টারিটা হ্যাঁ। তৈরি হয়, ওইটা শুটিং করার জন্য আমি আসামের গুয়াহাটি গিয়েছি, তুরাতে গিয়েছি, মেঘালয়ের তুরাতে গিয়েছি। তো ওই এলাকা, ওই প্রদেশ বা ওই অঞ্চলের প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে। মানুষের সাথে দেখা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা একটা বাংলাদেশ, হ্যাঁ, এই সেটাই। আসামের এটা গৌহাটিতে সেই নারিকেল সুপারি খুব গাছ। সুন্দর শহর, হ্যাঁ। হ্যাঁ, সুপারি গাছ, নারকেল গাছ, তারপরে ব্রহ্মপুত্রের ইয়েতে, গৌহাটিতে ব্রহ্মপুত্র নদী, সমস্ত কিছু মিলে। তো আমার মনে হয় যে ওখানে যে বিজেপি সরকার রয়েছে, হুম। তারাই জিতবে। এবং তাতে ওই ভারত বাংলাদেশ বা আসাম বাংলাদেশের খুব একটা পরিবর্তন হবে না। আর ভারতে যাওয়ার যারা ইল্লিগাল পথে যায় হুম। ভারতে, তারা কিন্তু ওই মেঘালয়, আসাম এই দিক দিয়ে বেশি যায়। এবং অনেক ফ্যামিলি আছে, আমি গুয়াহাটিতে ছিলাম, হুম। এক পরিবারের সাথে পরিচয় হলো। তাদের এক পরিবার বাংলাদেশে, পরিবারের একটা অংশ বাংলাদেশে হুম। এখনো আছে, আবার তারা আসামে স্থায়ী। তারপরে গুয়াহাটিতে একটা এলাকায় গেলাম, প্রায় বোধহয় 20-25 হাজার বা 50 হাজারের মতো হতে পারে, হুম। সব বাসিন্দা মুসলমান। সেখানে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, হুম। খেলার মাঠ রয়েছে। মনে হচ্ছে ওটা ওটা একটা মানে হিন্দু ভারত না, ওটা মনে হচ্ছে মুসলিম ভারত। মুসলিম তো ভারত, তো রাইট। এরকম মানে সামাজিক কমিউনিটি সমস্যা সমস্যা নাই বললেই চলে। তো আমার মনে হয় এই নির্বাচনে আসামের ফলাফল তো জামা বিএনপি বিজেপি থাকবে, এবং ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তা আমরা নবী ভাই, আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশের গতকালকেই বোধহয় ছিল প্রথম অধিবেশনের সমাপ্তির দিন। তো এইবার রাজাকার, মুক্তিযুদ্ধ, জামাত নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা হলো। আমাদের ফজলুর রহমান, উনি জামাত নিয়ে অনেক কথাবার্তা বলছেন, আপনি নিশ্চয়ই শুনছেন।
পাশাপাশি যেমন বিএনপিরও কিন্তু অ্যান্টি জামাতের ভূমিকা মুক্তিযুদ্ধে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সংসদে। কি মনে করেন? আপনি তো একজন মুক্তিযোদ্ধা। আমি তো এদের রাজনীতি ফলো করি সেই স্বাধীনতার পর থেকেই। হুম। আমি সবসময় বলি, আপনার টকশোতেও বলেছি, যে বিএনপি, জামাত এবং শিবির, হুম। এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এনসিপির সাথেও এদের কোনো পার্থক্য নাই। এরা সবাই এক, সবাই হলো ইউনূসের অনুসারী। হুম। বাংলাদেশে 2024-এ যে পরিবর্তনটা হয়েছে, তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব, এটা কোনোটাই ছিল না। যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল বিদেশের অর্থায়নে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই একটা নির্বাচিত সরকারকে অপসারণ করা হয়েছিল। এবং এইটা আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রির বহুদিনের এটা হলো চক্রান্ত বা ষড়যন্ত্র। হুম। এটা একদিনে হয় নাই। এবং এত টাকা খরচ হয়েছে শেখ হাসিনা সরকার সরাতে। আমি তো ডে ওয়ান থেকে বলতাম, কেউ আমাকে বিশ্বাস করতো না। এখন তো সেগুলো এই যে নর্থ ইস্টার্নের যে রিপোর্ট বেরিয়েছে, 100 বেরিয়েছে হুম। সেখানে। আর এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাই বলতে চাইছিলাম যে ট্রাম্পই তো ফেব্রুয়ারিতে বললো। বলেছে যে আমেরিকার একটা এজেন্সি থেকেই $29 মিলিয়ন সরাসরি বাংলাদেশে গেছে, ভারতের মাধ্যমে 21 মিলিয়ন, এবং অর্থাৎ। এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওই যে যাদের যে এনজিও তে গেছে $29 মিলিয়ন, ওই এনজিও তে মাত্র 2 জন লোক কাজ হ্যাঁ, করে। আমি সেটা অ্যাড করতে যাচ্ছিলাম, যে এই $50 মিলিয়ন বাংলাদেশে সরাসরি গিয়েছে, এবং $29 মিলিয়ন যে বাংলাদেশে গিয়েছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। একটা এনজিও যে একটা লাঞ্চ শেয়ার পেয়েছে, তার মাত্র 2 জন এমপ্লয়ি। তাহলে বোঝেন যে এই এনজিওটা কে? আপনার জ্ঞান? সেটা আমি এখনো জানি না। গুজব আছে, কিন্তু আমি সুজন সঠিকভাবে সুজন বলতে পারবো সুজন না। সুজন বদিউল আলম মজুমদার। হ্যাঁ, আমি আমি বদিউল আলম মজুমদারকে ব্যক্তিগতভাবে চিনি। আপনার তো চিনার সুজন কথা। হতে পারে, কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত না, কাজে আমি অনুমান করে কারো নাম বলতে চাই না। তো এই যে 2024-এর, সরি, 2024-এর যে জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটেছে, এটা একটা টাকার বিনিময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড। এবং এই টাকাটা কোথায় গিয়েছে? সমাজের সর্বস্তরে স্টুডেন্টদের কাছে গিয়েছে, বামপন্থীদের কাছে গিয়েছে, এই বুদ্ধিজীবীদের কাছে গিয়েছে। এবং সর্বোপরি যেটা আশ্চর্যের ব্যাপার এবং অবিশ্বাস্য, সেটা হলো সেনাবাহিনীতেও এই 29, কি বলে, ইনফ্যাক্ট 50 মিলিয়ন না, টোটাল যদি আপনি ধরেন, আমেরিকার 3টা এজেন্সি শেখ হাসিনাকে সরানোর জন্য কাজ করেছে। একটা হলো এইড, যেটার কথা ডোনাল্ড ট্রাম্প বলেছে, $50 মিলিয়ন। এছাড়া IRI এবং ডিপ স্টেট, ডিপ এদের স্টেট, হ্যাঁ। মাধ্যমে টাকা গিয়েছে। এবং একটা ভাষ্যকার বলেছে যে টোটাল $300 মিলিয়ন গিয়েছে আমেরিকা থেকে। এছাড়া আপনার টার্কি, তারপরে কাতার, পাকিস্তান চায়নার না, মাধ্যমে। পাকিস্তান তো আছে। পাকিস্তান ছিল ফিল্ড কমান্ডার, মানে পাকিস্তান নেইবার, যেহেতু নেইবারিং কান্ট্রি কাছাকাছি, এই টাকাগুলা পাকিস্তানের মাধ্যমে গিয়েছে। জামাত, শিবির, বিএনপি থেকে শুরু করে বুদ্ধিজীবী, এনজিও, ইউ নেইম ইট। মানে আপনি চিন্তা করেন, এতগুলো টাকা, এগুলো তো আকাশেও যায় না, জলেও যায় না, এগুলো মানুষের পকেটে গিয়েছে। এবং কাদের পকেটে গিয়েছে এখন সব আস্তে আস্তে বের হচ্ছে। তো এই যে কাজে এনসিপির ছাত্র নেতারা, তাদের পকেটে গেছে পয়সা। এরা এরা তো, এদের জুতা কেনার পয়সা ছিল না, খাবার পয়সা ছিল না, হলের ভাড়া, হলের ফি দিতে পারতো না। আর তারা এই টাকা পেয়ে, তারপরে যখন এই পরিবর্তন আসলো, তারপরে তারা কোটি 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 টাকার মালিক হয়েছে। হুম। তো এগুলো তো আমরা এখন সবাই সবাই জানি, যার ফলে এখন তারা রাস্তায় বেরোতে পারে না। মানুষ বুঝতে পেরেছে যে এরা কি দেশের কি ক্ষতি করেছে। তো যে কথাটা বলতে চেষ্টা করছি সেটা হলো, এই যে বিএনপি, আপনার যে প্রশ্ন, যে বিএনপি, জামাত, এই সরকারি দল, বিরোধী দল, এগুলো সব পাতানো খেলা। যখনই আওয়ামী লীগ মাঠে নামবে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যখন এদের বিরোধিতা করবে, এরা সবাই এক হয়ে যাবে। হুম। এদের নাটের গুরু হলো ইউনূস, তাকে বসিয়েছে বিদেশি শক্তি। এবং তার যে এজেন্ডা গত 18 মাসে কি ছিল,
সে বাংলাদেশকে ধ্বংস করা। আর রাজাকারদের যে আদর্শ উদ্দেশ্য সেইটা বাস্তবায়িত করা, অর্থনীতিকে ধ্বংস করেছে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। বাংলাদেশ মবক্রেসি ছিল না, একই গ্রামে একই শহরে বিএনপি, আওয়ামী লীগ, এমনকি জামাত, এরা পাশাপাশি পরস্পরের পাশাপাশি বসবাস করেছে। কেউ কার কেউ যে তকমা দিয়ে যে এ আওয়ামী লীগ করে তাকে মেরে ফেলতে হবে, এই ঘটনা ঘটে নাই। এইটা চালু করেছে ইউনুস। এবং এটা আমাদের সামাজিক, আমাদের যে কাঠামো ছিল, যে ফ্যাব্রিক ছিল, সেইটাকে ধ্বংস করেছে। এই যে অর্থনৈতিক ক্ষতি সে করেছে, ঘুষ, দুর্নীতি ইত্যাদি, এগুলো হয়তো রিপেয়ার করা যাবে আপনি মনে করেন 5-10 বছরে। কিন্তু এই যে মবক্রেসি, এই যে মানুষ হত্যা, এই যে সিস্টেম সে চালু করলো বাংলাদেশে, যেটা পৃথিবীর কোনো দেশেও নাই, বাংলাদেশে তো ছিলই না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন দলে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করত। হয়তো পলিটিক্যাল মিছিলে ইট পাটকেল ছোড়া হতো, কিন্তু এইভাবে মবক্রেসিতে মানুষকে পিটিয়ে মারা, পাথর দিয়ে মারা, আগুন পুড়িয়ে মারা। এই যে দাস ছেলেটা যে মারা হলো নেত্রকোনা ওইদিকে, যে যাকে গাছের সাথে বেশে পেট্রোল ঢেলে, দীপু দাস। দীপু দাস। তো এইভাবে এই ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটে নাই। এই কালচারটা, এই মবক্রেসিটা ইন্ট্রোডিউস করেছে ইউনুস। তো এই ইউনুসের সমর্থকে হলো বিএনপি, জামাত এবং এনসিপি, এবং তাদেরই কাজিন হলো বিএনপি। বিএনপি জামাত বাংলাদেশ শাসন করেছে, খালেদা জিয়া এবং জামাত কোয়ালিশন করে বাংলাদেশ শাসন করেছে না? সেই সময় তারা কি করেছে? 21 আগস্টে গ্রেনেড মেরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যা করার একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল বিএনপি জামাতের আমলে। খাম্বার কেলেঙ্কারির মতো দুর্নীতি করেছিল তারেক জিয়া। তারপরে এই যে 62টা না 64টা জেলায় সাইমালটেনিয়াসলি বোমা ফাটানো হয়েছিল বিএনপি জামাতের আমলে। উদীচীতে বোমা নিক্ষেপ করা হয়েছিল। এই যে ছায়ানটে। হ্যাঁ, ছায়ানটে, এই যে সন্ত্রাস ঘটনা, এরা কারা করেছে? বিএনপি জামাত মিলে। তো কাজে এখন যে এই যে মানে কি বলে, সরকার এবং বিরোধী দলের পার্লামেন্টের যে নাটক, এগুলো হলো পাতানো খেলা, এগুলো নাটক। এগুলো কেন করছে? কারণ জামাত চায় ক্ষমতায় অংশগ্রহণ করা। যখন এই ইউনুস যখন লন্ডনে গিয়েছিল তারেক জিয়ার সাথে দেখা করতে, তখন যে অ্যাগ্রিমেন্ট সাইন করেছিল এমওইউ, সেখানে কথা ছিল তারেক হবে প্রধানমন্ত্রী, ইউনুস হবে রাষ্ট্রপতি, এবং জামাতের যে প্রেসিডেন্ট সে হবে ডেপুটি প্রাইম মিনিস্টার। এই আন্ডারস্ট্যান্ডিংয়ে, এই চুক্তিতেই বাংলাদেশে ইউনুস ফিরে এসে নির্বাচন দিল। তার তো নির্বাচন দেওয়ার ইচ্ছা ছিল না। তো তার স্ট্র্যাটেজি ছিল যে জামাত জিতলেও সে প্রেসিডেন্ট হবে, বিএনপি জিতলেও সে প্রেসিডেন্ট হবে। তো যখন নির্বাচনে যখন আমেরিকা জামাতকে সমর্থন করলো, ভারত সেটা পছন্দ করে নাই। এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ সহ তারা ইউনুসকে সরানোর জন্য এবং জামাতকে ঠেকানোর জন্য অনেকেই বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপিকে ক্ষমতায় এনেছে। তো এই যে স্বপ্ন ছিল জামাতের, যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল, যাদের দল কিছুদিনের জন্য নিষিদ্ধ করা ছিল, যারা অস্ত্র হাতে বাংলাদেশে বিরোধিতা করেছিল, সেই দেশের পার্লামেন্টে তারা ম্যাক্সিমাম প্রথম 4-5টা সিট জয়েন করেছিল, কিন্তু ম্যাক্সিমাম যখন বিএনপির সাথে আঘাত হয় 20টা সিট তারা দখল করেছিল। সেই জামাত, সেই বাংলাদেশে, যে বাংলাদেশের বিরোধিতা করেছিল, এখনও যাদের গঠনতন্ত্রে বাংলাদেশকে মানে না, তারা বাংলাদেশের শাসনতন্ত্র মানে না, তারা আল্লাহর আইন স্থাপন করতে চায়, সেখানে তারা 67 না 68 পদ তারা পেয়েছে। কাজে তাদের ক্ষমতায় যাওয়ার লালসা খুবই স্ট্রং। সেই জন্য ইলেকশনের আগে, কয়েকদিন আগে বিএনপি কি বলে ইউনুস বিএনপি জামাত এনসিপিকে ডেকেছিল একটা আপোষ করানোর জন্য, জাতীয় সরকার গঠন করার জন্য। বিএনপি রাজি হয় নাই, কিন্তু জামাতের প্রেসিডেন্ট জাতীয় সরকার গঠন করার ইলেকশনের আগেও বলছে, এখনও বলে। এই যে মানে বিরোধী দল আর সরকারি দলের যে সমস্ত নাটক পার্লামেন্টেও হচ্ছে, উদ্দেশ্য জাতীয় সরকারে বা
বিএনপি সরকারের মন্ত্রিত্ব লাভ করা, ডেপুটি প্রাইম মিনিস্টার না হলেও কয়েকটা ইম্পর্টেন্ট মন্ত্রিত্ব চাচ্ছে। তো কাজেই এটাতে আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। আসলে এটা পাতানো খেলা। যখনই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, বাংলাদেশে নির্বাচন হবে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এই মানে বাংলাদেশে আওয়ামী লীগ আর 14 দল এবং জাতীয় পার্টি ছাড়া বাকি সবাই হলো মুক্তিযুদ্ধ বিরোধী দল। তারা যখনই আওয়ামী লীগ দেশের অভ্যন্তরে আসবে, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, এরা সব একত্র হয়ে যাবে। নবী ভাই, আপনার কাছে অনেকগুলি প্রশ্ন আছে ছোট ছোট। একটা মানে মানে এই যে আপনি বললেন ডক্টর ইউনূসকে প্রধান রাষ্ট্রপতি করার, আপনি কি মনে করেন যে রাষ্ট্রপতি করার সম্ভাবনা কি এখনো আছে ডক্টর? আছে, এখনো আছে। আজকেই আমার আমার সাথে একজনের হাইস্ট লেভেলের একজন বিরোধী দলের নেতার সাথে কথা হয়েছে। হুম। তারা মনে করে যে এই যে যে গুজবটা উঠেছে হুম। বা যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা বাস্তবায়িত তারা যদি করে আমরা ঠেকাতে পারবো না। কারণ জামাত এবং বিএনপি মিলেই তো পার্লামেন্ট। আর জামাতে রয়েছে, বিএনপির রয়েছে অ্যাবসলিউট মেজরিটি। তারা ইচ্ছা করলে যা ইচ্ছা করে তাই করবে। যেমন ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রতিশ্রুতি দিয়ে সে ক্ষমতায় গিয়েছে। আমেরিকা এমনকি ভারত সেটাকে সমর্থন করেছে, যার ফলে দেখেন ডিসেম্বরের 18 তারিখে সে বলল আমার দেশে ফেরার ইচ্ছা, কিন্তু এটার আমার উপরে নির্ভর করে না। হুম। 8 দিন পরে কি এক ঘটনা ঘটলো যে সে রাজকীয়ভাবে সেই আর্মির মানে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যেহেতু প্রোটোকল দিয়ে নেওয়া হলো এবং তাকে প্রধানমন্ত্রী ইভেনচুয়ালি বানানো হলো। এটা কেন ঘটলো? সে চুক্তি করে এসেছিল যে ভারতের দাবি ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, কারণ তারেক জিয়ার ম্যান্ডেট ছিল গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠা করা। হুম। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সেই দেশের মেজরিটি দলের রাজনীতি করার অধিকার থাকতে হবে। হুম। সমস্ত ইনক্লুসিভ নির্বাচন যেটা বলি, সেই ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যে দল জিতবে সেই দলই ক্ষমতা যাবে, সেই দলই সরকার গঠন করবে। তো আওয়ামী লীগের গত 4-5টা নির্বাচনে তারা 50% মতো ভোট পেয়েছিল। আর ইউনূসের এই 18 মাসের দুঃশাসন কুশাসন এর ফলে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন বেড়ে প্রায় 70 থেকে 80% হয়েছে। তাহলে ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন হলো, যেখানে 70 থেকে 80% যে দলকে সমর্থন করে সেই আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে নাই, তাহলে এটা তো জাতীয় নির্বাচন হলো না, এটা সত্যিকারে গণতান্ত্রিক নির্বাচন হলো না। তো ইউনূসকে আমরা বলতাম অনির্বাচিত অবৈধ সরকার। তারেক জিয়ার হলো তথাকথিত নির্বাচিত অবৈধ সরকার। অবৈধ সরকার এই জন্য বলছি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ বিএনপি, জামাত এবং এনসিপি এরা সবাই জানে আওয়ামী লীগ ক্ষমতায় যে ইলেকশনে যদি অংশগ্রহণ করে তারা জিতবে, বাকি সবাই জামানত হারাবে যারা আজকে নির্বাচিত হয়েছে। তো এই জন্য ইউনূস অর্ডিন্যান্স করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় না। কিন্তু বিদেশি শক্তিরা আশা করেছিল যে তারেক জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ইনক্লুসিভ নির্বাচনের সুযোগ দিবে। সেটা না করে নির্বাচনের আগেও তারা বলছে, তারেক জিয়া বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছে যে আমি বিশ্বাস করি না যে অর্ডিন্যান্স দিয়ে একটা দলকে নিষিদ্ধ করা, এটা আমি সাপোর্ট করি না। বিএনপির যে সমস্ত নেতা আলমগীর, সালাউদ্দিন, এরা গত 18 মাসে বলেছে যে তারা সমর্থন করে না। কিন্তু বিএনপি এমন একটা মিথ্যাবাদী দল, মিথ্যাচার করে, মানে হিপোক্রেসি। না, এটা তো এমন হইতে পারে জামাতের কারণে, মানে জামাতের হ্যাঁ, যে কারণেই হোক, কিন্তু ম্যাটার অফ দি ফ্যাক্ট আওয়ামী লীগ তো দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগের সভাপতি ছিল বঙ্গবন্ধু, যিনি জাতির পিতা। তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। যে এখন বিএনপি যে কারণে জামাতকে সন্তুষ্ট করার জন্য হোক, যে কারণে হোক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। ম্যাটার অফ দি ফ্যাক্ট ইজ যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এটা উঠানোর কথা ছিল, সে সেটা নিষেধাজ্ঞা না উঠিয়ে এটা অর্ডিন্যান্সের মাধ্যমে এটা করা হয়েছিল।
কোনো অ্যাকশন না নিলে, কোনো অ্যাকশন না করলে, পার্লামেন্টে এটা না তুললে পার্লামেন্ট অধিবেশনের 30 দিনের মাথায় এটা বাতিল হয়ে যেত। সেইটা না করে তারা সাব কমিটি গঠন করে দিল, এবং সাব কমিটি কী করলো, ইউনূসের অর্ডিন্যান্সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল, দল নিষিদ্ধ ছিল না, কিন্তু তারেক জিয়া পার্লামেন্টের তার মেজরিটির জন্য পাশ করলো কি, সেই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, অ্যাক্টিভিটিকে নিষিদ্ধ করে না। এবং এবং ইউনূসের অর্ডিন্যান্সে শাস্তির কোনো বিধান ছিল না। এখন শাস্তির বিধান করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি যদি আওয়ামী লীগ করেন, অথবা আপনি যদি আওয়ামী লীগকে সাপোর্ট করেন, অথবা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা আছে তারা যদি কোনো অ্যাক্টিভিটি করে, তাহলে শাস্তির যোগ্য অপরাধ গণ্য হবে, এবং 14 মাসের না কত মাসের বিরুদ্ধে জেল হতে পারে, 8 মাসের কথা বলা। 8 মাসের। তো তো তার মানেটা কি, যে ইউনূস সরকার যে স্বৈরাচারী কাজ করেছিল, বিএনপি তার এক ধাপ এগিয়ে গিয়ে যে প্রতিশ্রুতি করেছিল যে ইনক্লুসিভ নির্বাচনের সুযোগ দিবে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে, সেটা না করে উল্টো পথে তারা হাঁটতেছে। এই জন্য আমি বলি যে ইউনূস সরকারের এক্সটেনশন হলো বর্তমানে তারেক জিয়ার সরকার। অর্থাৎ ইউনূস সরকার যে সমস্ত অপকর্ম শুরু করেছিল, সমাপ্ত করতে পারেনি, বিএনপি সেই ইউনূসের অপকর্মগুলো সমাপ্ত করার পথে আগাচ্ছে। একটা বিরাট সুযোগ ছিল তারেক জিয়ার, যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া, সেটা না করে উল্টো পথে সে হাঁটতেছে। এবং এর ফলটা কি হবে? ফলটা হবে দেশের জন্য একটা নৈরাজ্যজনক অবস্থা হবে। তারপরে এই যে ইলেকশনের, এটা নিয়ে মানুষে আজকাল বেশি আলোচনা করে না, ইলেকশনের 3 দিন আগে 12 ফেব্রুয়ারি আচ্ছা, চুক্তি। ইউনূস সরকার যে আমেরিকার সাথে চুক্তি করলো, এটা একটা দাসত্বের চুক্তি। বাংলাদেশটাকে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। এখন আপনি গম কিনবেন কোন দেশ থেকে, সেটা ভারত, বাংলা, কি বলে, আমাদের আমেরিকার পারমিশন লাগবে। এখন আমি ওই দিন মিডিয়াতে শুনলাম যে এখন গমের দাম পার টন 200-250 ডলার, কিন্তু ভারতের আমেরিকার কাছ থেকে বাংলাদেশ কিনছে $332 দিয়ে 1 টন। তারপরে শূকরের মাংস, বাংলাদেশে 90% মুসলমান, সেখানে তো পিগ মিটের দরকার নাই, সেটা কিনতে হয় এখান থেকে। তেল কোন থেকে কিনবেন? রাশিয়া থেকে তেল কিনবেন, এখান থেকে পারমিশন লাগবে। তাহলে আপনাদের স্বাধীনতা রইল কোথায়? বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছে, সহজ কথায় যদি বলা যায়। আশ্চর্যজনক ভাবে তারাও তখন কিছুটা বলে না। তো বাই দ্য ওয়ে, এবং এই পররাষ্ট্রমন্ত্রী যে ইউনূসের খলিল। উপদেষ্টা ছিল, সে বলছে যে আমরা এই চুক্তির খসড়া আমরা কি বলে জামাত এবং বিএনপিকে দেখিয়েছি, তারা অ্যাপ্রুভ করেছে, তারপরে আমরা এটা সাইন করেছি। তার মানে শুধু ইউনূস সরকার একা না, এইটার কনসেন্ট দিয়েছে, এটাকে সাপোর্ট করেছে বিএনপি এবং এই জন্যই তারা এই ব্যাপারে জামাত। কিছু বলে না, চুপ। ওকে, আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ। সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা, 21 পদক প্রাপ্ত ডক্টর নুরান নবী। তিনি এই উত্তর আমেরিকায়, বিশেষ করে আমাদের এই নিউ ইয়র্ক, নিউ জার্সি এলাকায় আজ প্রায় 1/2 শতাব্দী ধরে বসবাস করছেন, এবং এই কমিউনিটির একজন সুপরিচিত মুখ এবং অভিভাবকও বলা যেতে পারে। কারণ এই কমিউনিটি যখন বিল্ড হয়, যে কজনের অবদান ছিল বাংলাদেশি একটি কমিউনিটিকে নিউ ইয়র্কে এস্টাবলিশ করার জন্য, তার মধ্যে প্রথম সারিতেই আমাদের ডক্টর নুরান নবী। নবী ভাই, আপনাকে আরেকটা কথা বলি, আপনি খুব আওয়ামী লীগের ক্লোজ। আমি আজকেও কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার, রাইট, অফিস বেরার না। আপনার আওয়ামী লীগের নেত্রীর মানে সঙ্গেও আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমরা জানি। এর আগেও আপনি আমার অনুষ্ঠানে বলছেন যে আপনি দিল্লি গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভবত আপনার দেখাও হয়েছিল। তারপর এখানে সজীব জয়, ওনার সঙ্গে আপনার যোগাযোগ আছে আমি জানি। না, শরীফ ওয়াজেদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ইদানিং বোধহয় নেই, কিন্তু এক সময়। না, প্রায় অনেক দিন, প্রায়। আমি তো আপনার মাধ্যমে সজীব জয়কে চিনি। সেটা সেই মনে আছে? প্রায় সেটা বলছি যে 10-12 বছর কোনো যোগাযোগ হ্যাঁ, নেই। হ্যাঁ, সেটা আচ্ছা, বুঝতে পারছি। এখন ঘটনা হলো,
অনেক লোকে বলে, এটাও তো একটু বিবেচনায় আনতে হবে। অনেক লোক বলে যে আওয়ামী লীগের 16 বছরের বা 15.5 বছরের যে শাসন, যে আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, দুর্নীতি করেছে, এটাও তো সত্য। শেখ হাসিনার আশপাশে যারা ছিল অতি বাড়াবাড়ি করেছে, এটাও তো আওয়ামী লীগের এত বড় একটা আন্দোলন মানে হলো, যেভাবেই হোক তথাকথিত, আমিও বলি তথাকথিত ছাত্র আন্দোলন বা জুলাই যুদ্ধ, হোয়াটএভার। কিন্তু আওয়ামী লীগ তো তো বলা উচিত নয় কি যে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের আমলে, এটা তো সব কিছু শেখ হাসিনা দায়ী নয়। এটার জন্য তো আওয়ামী লীগের দুঃখ প্রকাশ করা উচিত কি না, যে চুরি চুরি তো হয়েছে, ওইটা তো বলতে আসলে ধরেন বর্তমান বিশ্বে যেখানেই ডেভেলপমেন্ট হয়, যেখানেই ক্যাপিটালিজম আছে, কমিউনিস্ট কান্ট্রিতে কি হয় আমরা জানি না, কিন্তু ক্যাপিটালিজমে ডেভেলপমেন্ট মানেই সেখানে দুর্নীতি দুর্নীতি হবে। হবে, এক এক দেশে এক একভাবে হয়। যেমন চায়নাতে বলা হয় এটা হলো, আমেরিকাতে বলা হয় এক্সপিডাইট ফি। হুম। আমেরিকাতে আমরা তো আসি যে এখানে যারা যে এক্সপিডাইট ফি যেটা বলা হয় এটা কিন্তু ঘুষ। হুম। চায়নাতেও কোনো কাজ করতে হলে ওই ওই ধরনের একটা সিস্টেম আছে, এবং সেটা তারা বিভিন্ন পর্যায়ে ওটা ভাগ করে নেয়। তো আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, এত ডেভেলপমেন্ট হয়েছে, দুর্নীতি যে হয় না এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের এখন যেটা আলোচনা করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার পর রেজিম চেঞ্জ হয়েছে 5-6 বার। কোনো সরকারে এমনকি মিলিটারি সরকার, জিয়া সরকার, এরশাদ সরকার। এরশাদ সরকার, এমনকি খালেদা জিয়া, বিএনপি, জামাত সরকার, এরা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেনি, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কথা বলেনি, বঙ্গবন্ধুকে অস্বীকারের কথা বলেনি, মবক্রেসি চালু করেনি, ইকোনমিকে ধ্বংস করেনি। তারা যেখানে যে অবস্থায় ছিল চেষ্টা করেছে সেখান থেকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া। কেউ পেরেছে, কোনো রিজিম পেরেছে, কোনো রিজিম পারে নাই। আওয়ামী লীগ সার্থকভাবে শেখ হাসিনা সরকার পেরেছে, অন্যেরা না পারলেও পিছনের দিকে কিন্তু নেওয়ার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করেনি। কতগুলো ঘটনা ঘটেছে যেটা সেই সেই সময় সরকারের কন্ট্রোলের বাইরে ছিল। তো এখন যে ঘটনাটা ঘটেছে যেটা আমাদের আলোচনা করা উচিত, দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে সরানো হয়েছে। আমরা যদি তর্কের খাতিরে মেনে নেই যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তাহলে 16 বছরে যে দুর্নীতি হয়েছে, তারেক জিয়ার 2 মাস, আর আর হালুয়া ইউনূসের 18 মাস। ইউনুসের 18 মাস, আপনি যদি কম্বাইন করেন, তারেক শেখ হাসিনার সময়ের যে দুর্নীতি তার চাইতে শতগুণ বেশি দুর্নীতি হয়েছে। তারপরে আপনি ধরেন এই যে কি বলে আইন শৃঙ্খলার অবনতি, আমরা তো আগে আলোচনা করলাম যে মবক্রেসি বলে কোনো কিছু ছিল শেখ হাসিনা 16 বছরে, এমনকি অন্য সরকারের সময় ছিল না, এটা ইউনূস চালু করেছে। তারপরে এই যে মানুষের যে চাঁদাবাজি, মানে যে চাঁদাবাজি হয়েছে, এই প্রথম দিকে তো আওয়ামী লীগ বের আওয়ামী লীগ বা যে কোনো লোক এর স্বৈরাচারের অভিযোগ দিয়ে তার বাড়ি ঘর লুট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, দোকানপাট দখল করা হয়েছে। আর এখন কি হচ্ছে, এখন মন্ত্রী বলে যে এই যে রাস্তাঘাটে চাঁদা তোলা হয় এটা জায়েজ। তো তো আপনি যদি এই হিসাবগুলো এখন করেন, তাহলে শেখ হাসিনার 18 বছরকে স্বর্ণযুগ বলা যায়। যে এই যে এত বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, এই যে পরশুদিন রূপপুরের যে আম, আণবিক পারমাণবিক, হ্যাঁ। হ্যাঁ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ তাপ তাপ বিদ্যুৎ কেন্দ্র, যে একটা দাব উদ্বোধন করা হলো। মন্ত্রীদের বক্তব্য শুনে হাসি পায়, হাসবো না কাঁদবো। বলে যে এটা তারেক কি বলে খালেদা জিয়া স্বপ্ন দেখেছিল, তারেক জিয়া 2 মাসে এটাকে ও ওপেনিং করলো। কিন্তু এই প্রজেক্টটা তো হয়েছিল। বিএনপির রেসবি কিন্তু আরেকটা কথা বলছে, বলছে যে আওয়ামী লীগ যা 15 বছরে পারে নাই, হ্যাঁ, তারেক জিয়া 2 মাসে পারছে। হ্যাঁ। তো এগুলো তো নেতারা হাস্য, দুটো দায়িত্ব জ্ঞানী কথাবার্তা। দায়িত্বহীনতা, হাস্যকর কথা। এই প্রজেক্টটা শুরু হয়েছিল পাকিস্তান আমলে, এটার কোনো অগ্রগতি হয় না। শেখ হাসিনা অনেক বাধা বিপত্তি, অনেক সাহসিকতার সাথে এটাকে
ইমপ্লিমেন্ট করেছে রাশিয়ার সাথে চুক্তি করে। এটা অনেক বিদেশি শক্তি বিরোধিতা করেছিল। এবং এইখানে যে বিএনপি, ইউনূস সরকার যে এই প্রজেক্টে যে দুর্নীতির কথা বলেছিল, রাশিয়ার যে এজেন্সি এটা উম, অর্থায়ন করেছে এবং এটা সুপারভাইজ, তারা বলছে এই ধরনের একটা প্রজেক্টের 50% যে ঘুষ যদি হয়, তাহলে সেই প্রজেক্ট কমপ্লিট কীভাবে হবে? তো এই যে কি বলা হচ্ছে যে তিলুই তিলুই টাকার অংশ নিয়েছে, এগুলো ডাহা মিথ্যা কথা। তো এই জন্য যে আপনার প্রশ্নের জবাব এইটাই যদি বলি, আপনি দুর্নীতি বলেন, ইউনূস শেখ হাসিনার আমলের চাইতে এই গত 18 মাস এবং 2 বছরে শতগুণ বৃদ্ধি পেয়েছে। তারপরে এই যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। তারপরে হিউম্যান রাইটসের যদি কথা বলেন, এই কয়েকদিন আগে যুবলীগের এক ইয়াং লেডির 1.5 বছরের বাচ্চা সহ তাকে জেলে পাঠানো হয়েছে। আর দাসের কথা তো আমরা বললাম, আগুনে, তাকে তো ওই ম্যাটার পরে জামিন হয়েছে, হ্যাঁ ওই যে বাচ্চাটার সময় হ্যাঁ জামিন হয়েছে, কিন্তু তাকে তো প্রথমেই অ্যারেস্ট হ্যাঁ এটা করাতেই তো কেউ পায় আনবিলিভেবল, না। এটা হ্যাঁ, আনবিলিভেবল। তারপরে আরো ওই দাসকে ওইভাবে জ্বলন্ত পোড়া হলো। তার কয়েকদিন পরে অন্য একটা অঞ্চলে এরকম আরেকজনকে পুড়িয়ে মারা হয়েছিল। এরকম সেটার কন্টিনিউ ভিডিওটা প্রায় পাঁচ ছিল সাত না বলে জনে করা আমরা হয়েছে। ওইটা ভাইরাল হয় না। কিন্তু এটা তো যারা দুর্নীতি দুষ্কৃতিকারী যারা তাকে মেরেছিল, তারা ভিডিও করে ভাইরাল করেছিল বলেই আমরা জানি। তো Right. এইরকম হিউম্যান রাইটস ভায়োলেশন এখনো হচ্ছে। মহিলারা, আমি তো বিদেশে থাকি, আপনিও বিদেশে থাকেন, আমি যখন বাংলাদেশে যেতাম মাঝে মধ্যে মধ্যরাতে মহিলাদেরকে হাট বাজার রাস্তাঘাটে চলাফেরা করতে দেখছি। আর এই 18 মাসে ইউনূসের শাসনামলে মহিলারা রাস্তাঘাট তো দূরের কথা, দিন দুপুর তো দূরের কথা, নিজ ঘরে তারা নিরাপদ ছিল না, তাদেরকে রেপ করা হতো। এই তো কয়েকদিন আগেই একজন গার্জেনের কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়েছে দিনে দুপুরে, সেটার ভিডিও আমরা দেখলাম। কদিন আগে আপনাদের টাঙ্গাইলে, টাঙ্গাইলে তো একটা প্রেগনেন্ট মহিলাকে মানে রেপ করে বাচ্চাকে পেট থেকে কেটে, হ্যাঁ, আচ্ছা। এটা হ্যাঁ, তো ঘটনাটা এই ধরনের আমাদের ঘটনা তো হুম। অহরহই ঘটছে। তো কাজেই এক কথায় যদি মানুষকে জিজ্ঞেস করেন, আমরা তো টেলিভিশনে দেখতে পাই, জনগণ বলতেছে, এরা এই রিক্সাওয়ালা, শ্রমিক, সাধারণ মানুষ, কর্মজীবী সবাই বলতেছে আমরা আগেই ভালো ছিলাম। হুম। অর্থাৎ শেখ হাসিনাকে ইউনূস রেজিম এবং বর্তমানে তারেক রেজিম শেখ হাসিনাকে ফেরেস্তার মতো বানিয়ে ফেলছে। কারণ এত অন্যায় তারা করছে, সেটা তুলনা করলে শেখ হাসিনা একজন মহান নেত্রী, মহান ব্যক্তি, একজন সফল রাষ্ট্রনায়ক, এবং তার হাতেই বাংলাদেশ নিরাপদ, এই কথা সাধারণ মানুষ আজকে বলছে। আপনার সঙ্গে এই ব্যাপারে আরো কথা বলবো, কিন্তু আপনাকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি আওয়ামী লীগের ব্যাপারটা বললেন যে যে ঘুরে ফিরে। আচ্ছা, আওয়ামী লীগের প্রত্যাবর্তন কিভাবে? এটা 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 বলা মুশকিল এই জন্য যে আম, বাংলাদেশের, আমরা যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন করতাম, মুক্তিযুদ্ধ করেছি, তারপরেও বাংলাদেশের স্টেক হোল্ডার ছিল দুটো, আমরা বাঙালিরা, পাকিস্তান। এখন বাংলাদেশের জিও পলিটিক্যাল কারণে স্টেক হোল্ডার হয়েছে 7-8টা কান্ট্রি: আমেরিকা, ইন্ডিয়া, চায়না, বার্মা, পাকিস্তান, রাশিয়া। তো এই যে স্টেক হোল্ডার যারা, যাদের নাম আমি বললাম, এমনকি বার্মা, জিও পলিটিক্যাল কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। সবাই চাচ্ছে বাংলাদেশকে কন্ট্রোল করা। এবং এই স্টেক হোল্ডার যারা, এদের ভিতরে ডিপ্লোম্যাটিক, মিলিটারি, সন্ত্রাসী বিভিন্ন কার্যক্রমের মধ্যে কম্পিটিশন হচ্ছে। যারা জিতবে তখনই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে। এখন যদি ভারত যদি এই স্টেক হোল্ডারদের ফাইটিংয়ে আমেরিকা, চায়না এদের সাথে জিতে, তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ তাড়াতাড়ি ফিরতে পারবে, শান্তি ফিরে আসবে। যদি চায়না জিতে অন্য পরিস্থিতি দাঁড়াবে। আমেরিকা যে যদি জিতে, তাহলে হয়তো বার্মার ওইখানে একটা খ্রিস্টান জুইশ স্টেট হতে পারে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না। যে 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা হয়েছে, সেটার অর্থটা তো তাই যে বাংলাদেশ একটা আমেরিকার একটা স্যাটেলাইট স্টেট অথবা একটা ব্যানানা রিপাবলিক।
তো সেই জন্য বাংলাদেশের ভাগ্যে কি ঘটবে সেটা আর বাংলাদেশিদের হাতে নাই। কে কেউ কন্ট্রোল করছে না। কন্ট্রোল করতেছে এই যে পরস্পরের যে বিরোধী যে স্টেক হোল্ডার, এদের মধ্যে যে কি বলে ডিপ্লোম্যাটিক যুদ্ধ হচ্ছে, কভার্ট যুদ্ধ হচ্ছে। যেমন পাকিস্তানের আইএসআই, ইউনুসের সময় তো বাংলাদেশটাকে শাসন করতো আইএসআই এর এজেন্টরা। ক্যান্টনমেন্ট থেকে শুরু করে প্রতি অফিসে তাদের প্রতিনিধি ছিল, তারা যা বলতো তাই হতো। পাকিস্তানি অ্যাম্বাসেডার একদিন 12টা না 14টা বাংলাদেশের সরকারি অফিসে একদিনে সে মিটিং করছে। মানে কত ইনফ্লুয়েন্স তারা করেছিল। ভারতের প্রতিরক্ষার বিষয়ের যে ভদ্রলোক, হুম। তিনি বাংলাদেশের প্রতিনিধির হাতে স্যাটেলাইট পিকচার দিয়েছে যে আইএসআই এবং সন্ত্রাসীরা ভারতের বাংলাদেশ বর্ডারে কোন কোন জায়গায় তারা ঘাঁটি গেড়েছে। অজিত দোভাল আর কি, মানে অজিত দোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তো এই জন্য বাংলাদেশে কি ঘটবে আনফর্চুনেটলি সেটা আর বাংলাদেশের হাতে নাই। কিন্তু তারপরে একটা কথা থাকে, সেটা হলো আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা সামনের দিকে আগায়। কারণ গণ অভ্যুত্থান এমন একটা জিনিস যে এটার সাথে কোনো শক্তি তারা জয়ী হতে পারে না। আর তার এক্সাম্পল 71-এর মুক্তিযুদ্ধ, আমরা যখন যুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে গিয়েছি, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, তারা জীবনে রাইফেল হাতে নেয় নাই, রাইফেল তারা দেখে নাই, ট্রেনিং তো দূরের কথা। কিন্তু আমরা যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী ওয়েল ডিসিপ্লিন ও আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী, যাকে সাহায্য করেছিল আমেরিকা এবং চায়না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। কারণ আমাদের অস্ত্র ছিল দেশপ্রেম, মৃত্যু ভয় আমরা করি নাই। তো মানুষের যে অবস্থা বাংলাদেশে ঘটে যাচ্ছে, যে যে তৃণমূলের কর্মী আমার সাথে যোগাযোগ হয়, যে 18টা মাস নিজের বাড়িতে থাকতে পারে না, ফ্যামিলির সাথে আসতে পারে না। আমরা এই ঘটনা শুনেছি যে একটা ছেলে আসছিল মায়ের সাথে দেখা করতে, খবর পেয়ে সে বাড়ি থেকে চলে গিয়েছিল, তারা ধরতে পারে নাই, তার মাকে কুপিয়ে হত্যা করেছে। তো এইরকম যে ঘটনা যে ঘটতেছে, এদের তো সহ্যের একটা সীমা আছে। এই যে শত শত লোক যে যারা জেলে বন্দি, অনেকেই মারা যাচ্ছে, তাদের আত্মীয় স্বজন, তারা যখন সহ্যের সীমার বাইরে যাবে তারা ঘুরে দাঁড়াবে। এবং বিশ্ব যখন এখন এই যে নর্থ ইস্টার্ন পত্রিকা যেভাবে রিপোর্ট এসেছে যে কিভাবে ষড়যন্ত্র করে ধাপে ধাপে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, এবং সেখানে আর্মির যে রোল, আর্মিকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করত, ভয় পেত যে এরা দেশের রক্ষা কবচ, এরা সার্বভৌমত্ব রক্ষা করবে, বিদেশি শক্তির সাথে রক্ষা করবে। তারা টাকার বিনিময়ে যে বিশ্বাসঘাতকতা করেছে, এগুলো ডিটেল খবর এসেছে, নাম ধরে বলা হচ্ছে। এই যে একটা যুবক সাব্বির, যাকে জেলে, খুব ভালো ভালো প্রোগ্রাম করতো, যাকে জেলে ঢুকানো হয়েছিল এবং রিলিজ হয়েছে, জেল থেকে বেরিয়ে এসে একটা টক শোতে বলেছে, আমি নিজে শুনেছি, যে 3 বাহিনী প্রধানকে 54,000 কোটি টাকার মতো তারা আমেরিকার কাছ থেকে তারা টাকা নিয়ে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। প্রধান, এই যে সেনা প্রধান, তার বসকে সেনা কি বলে প্রতিরক্ষা মন্ত্রী, এই প্রতিরক্ষা মন্ত্রী ছিল শেখ হাসিনা, এবং শেখ হাসিনার বস শেখ হাসিনা নিজে, সে ছিল প্রধানমন্ত্রী। তাকে 4 তারিখে 5 তারিখে এই সেনাপ্রধান আশ্বাস দিয়েছে যে কোনো চিন্তা করবেন না, আমরা মবকে ঠেকাবো। এবং 5 তারিখেও সে আশ্বাস দিয়েছে যে ঢাকার এন্ট্রেন্সে যেখানে বাড়ি থেকে মব আসবে সেখানে ব্যারিকেড বসানো হবে সেনাবাহিনী দিয়ে। আমি টেলিভিশনে দেখেছি নিজ চোখে, উত্তরাতে যে ব্যারিকেডটা, সেনাবাহিনীর ব্যারিকেড লাগানো হয়েছিল, তার কিছুক্ষণ আগে সেখানে ডক্টর রাজ্জাক, এক্স মিনিস্টার, এবং বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগ নেতা, তারা কয়েকশো লোক নিয়ে মিছিল করে চলে গেল। তখন ব্রিগেডিয়ার যে যে চার্জে ছিল উত্তরার ওই ব্লকেডের ব্যারিকেডের, সে জানালো
তার হেডকোয়ার্টার বাহিনীর হেডকোয়ার্টারকে যে এখানে মাত্র 100-150 শ্রমিকরা এসেছে, এখানে কোনো মব নাই। তাকে বলা হলো তুমি ওইখান থেকে ব্যারিকেড উইথড্র করো, তুমি এয়ারপোর্টটা শুধু পাহারা দাও। যখন ওইখান থেকে ব্যারিকেড উইথড্র করা হলো, ঢাকার 12-13টা এন্ট্রেন্স পয়েন্টে যে ব্যারিকেড ছিল সবগুলো উইথড্র করা হলো, মব ঢুকলো এবং তাদের প্ল্যান ছিল, তারা নিজেরাই দাবি করছে যে গণভবন দখল করে শেখ হাসিনাকে হত্যা করবে নির্মমভাবে। এটা তাদের প্ল্যান ছিল। ভাগ্যক্রমে আল্লাহ তাকে রক্ষা করেছে, সেটা ঘটে নাই। কিন্তু এই যে সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করলো, এটা তো একটা দণ্ডনীয় অপরাধ। এটা বিশ্বাসঘাতকতা, কোর্ট মার্শালে এই সেনাপ্রধানের মৃত্যুদণ্ড হওয়া উচিত। এছাড়া আরও অনেক ঘটনা আছে। কোন অফিসার, এই যে মেজর জেনারেল হাসান যাকে অ্যারেস্ট করা হয়েছে, সে ছিল টেলিকমিউনিকেশনের যে একজ্যাক্ট টার্মটা আমার মনে নাই, যত কনভারসেশন হয় সেগুলো রেকর্ড তার কাছে থাকে। তো এই যে সেনাবাহিনী 3 তারিখে 4 তারিখে সেনাপ্রধানরা সেনাবাহিনীর উচ্চপদস্থ কী আলোচনা করেছে যে তারা সরকারের সমর্থন করবে না, তারা জনগণের পক্ষে থাকবে, হ্যাঁ, তারা জনগণকে গুলি করবে না। মব ঠেকানোর জন্য এই আধুনিক যুগে গুলি ব্যবহার করতে হয় না। ওয়াটার ক্যানন আছে, সাউন্ড গ্রেনেড আছে, ট্যাঙ্কের কয়েকটা দিয়ে রাস্তা ব্লক করলেই মব আর ঢুকতে পারতো না। অথচ তারা সিদ্ধান্ত নিয়েছে আগেই যে এই সরকারকে তারা রক্ষা করবে না, শাসনতন্ত্রকে রক্ষা করবে না, বৈধ সরকারের রক্ষা করবে না। তারা বেসিক্যালি যে কাজটা করেছে, এক কথায় বলা যায় কু করেছে, টাকার বিনিময়ে কু করেছে। যার ফলে আজকে বাংলাদেশের এই যে অবস্থা, যে বাংলাদেশের 3000 পুলিশকে হত্যা করেছে, পুলিশ বাহিনী নাই। সেনাবাহিনী কয়েক ভাগে বিভক্ত, তাদের বিভিন্ন, কেউ একটা বিভক্ত, একটা হলো প্রো পাকিস্তানি, আরেকটা প্রো ইন্ডিয়া, আরেকটা প্রো জামাত, এগুলো বলা হচ্ছে, আমরা সত্য মিথ্যা জানি না। তো এই যে সেনাবাহিনীতে দুর্বল করা হলো, তারপর অর্থনীতি ধ্বংস করা হলো, সামাজিক যে নিরাপত্তা ছিল মহিলাদের সেটা ধ্বংস করা হলো। বাংলাদেশকে এই যে আমেরিকার সাথে চুক্তি করে, দাসত্বের চুক্তি করে একটা ফেল স্টেট, অর্থাৎ শেখ হাসিনা 17-16 বছরে বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। এটা আমার কথা না, শেখ হাসিনার কথাও না, এটা বিদেশি এজেন্সি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, বিদেশিরা এই 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 রিকগনিশন দিয়েছিল। সেই দেশটাকে ইউনূস 18 মাসে ক্ষমতায় বসে দেশটাকে ধ্বংস করেছে, স্বাধীনতা বিকিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনা আমরা প্রতিষ্ঠা করেছিলাম লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মহিলাদের সম্মানের বিনিময়ে, সেটাকে ধ্বংস করেছে। অর্থাৎ একটা উন্নয়নের রোল মডেল হিসাবে যে দেশটা প্রতিষ্ঠিত ছিল সেইটাকে একটা ফেল স্টেট হিসাবে প্রতিষ্ঠা করেছে, স্বাধীনতা বিকিয়ে দিয়েছে। এর জন্য কে দায়ী? এর জন্য ইউনূস দায়ী, এর জন্য সেনাবাহিনী দায়ী, এর জন্য যে সমস্ত রাজনৈতিক দল, বামপন্থী নেতারা তখন সমর্থন করেছিল তারা দায়ী, এবং এই যে সন্ত্রাসী যারা, এদের বিচার হতে হবে। একটা দেশকে আপনি ধ্বংস করবেন, তার বিচার হবে না? ইউনিসে ক্ষমতা চলে গেছে, সে ন্যাশনাল কি বলে ওই রাজকীয় সিকিউরিটি নিয়ে 1 বছর চলাফেরা করবে, আর এখন স্বপ্ন দেখতেছে, আপনি যে প্রশ্নটা করতেছিলেন, এখনও সে চেষ্টা করছে বিদেশিদের প্রেশার দিয়ে তাকে রাষ্ট্রপতি বানানো। সে যদি রাষ্ট্রপতি হয় এবং তারেক জিয়া, তার যে অভিজ্ঞতা, যে ট্র্যাক রেকর্ড রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের, দুর্নীতির, সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে দেশটার ভাগ্যে কী জুটবে, এটা জানার জন্য তো আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হয় না। প্রিয় প্রিয় দর্শক, সাধারণ মানুষ বুঝতে পারে বাংলাদেশটাকে ধ্বংস হবে। এবং তারেক জিয়া যদি ফেল করে, তার কাছে যে সুযোগ এসেছিল, তার নেতৃত্ব ফেল করবে, তার দল ধ্বংস হবে, বাংলাদেশটাকে গৃহযুদ্ধের মুখে সে ঠেলে দেবে। কাজে তারেক জিয়ার কাঁধে কিন্তু বিরাট দায়িত্ব। আমরা উইশ করি যে সে যদি সঠিক পথে চলতো তাহলে সে একটা সমাধান করতে পারত। আওয়ামী লীগ ছাড়া দেশ কারো হাতে নিরাপদ নয়। বাংলাদেশ একমাত্র আওয়ামী লীগের হাতে নিরাপদ, এবং সেই আওয়ামী লীগ নেতা নেত্রী আছেন শেখ হাসিনা,
তার হাতে দেশ নিরাপদ। ধন্যবাদ। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর নুরান নবী। আপনি বিস্তৃত আলাপ আলোচনা করলেন। আমরা অন্য আরেক দিন আপনার সঙ্গে এই এর ধারাবাহিকতা, পরবর্তী ধারাবাহিকতা নিয়ে কথা বলবো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আমি এই সুযোগে আপনার শ্রোতা দর্শকদের একটু আমন্ত্রণ জানাতে চাই। আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজন করেছি। সেটা হবে 15 তারিখ শুক্রবার, মে মাসের 15 তারিখ, এই মাসের 15 তারিখ শুক্রবার, সন্ধ্যা থেকে রাত 10টা, শনিবার 10টা থেকে রাত 10টা, রবিবারেও 10টা থেকে সকাল 10টা থেকে। আপনারা সবাই আসবেন। এখানে বিশ্বের মতো বুকের স্টল থাকবে, বঙ্গবন্ধুর উপরে ডকুমেন্টারি দেখানো হবে, সেমিনার হবে বাংলাদেশের উপরে। আমরা আজকে যে আলোচনা করলাম এই বিষয়েও সেমিনার হবে। বা ভালো ভালো শিল্পী আসবেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কালচারাল অনুষ্ঠান করবেন। তো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার সবাইকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার আমন্ত্রণ আপনি জানাচ্ছি। কালকে, গতকালকে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন, আমি সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, ভালো, আপনি আপনারা তো সব বিস্তৃত ব্যাখ্যা করেন। ভালো হবে সম্ভবত এখন পর্যন্ত যেটা কমিউনিটির খবর। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন এ পর্যন্তই। ডক্টর নূর নবী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।